যে কোনো কিছু শিখতে গেলে বা ধরুন কোনো সমস্যার সমাধান করতে গেলে আমাদের সামনে না সাধারণত দুটো রাস্তা খোলা থাকে। একটা রাস্তা আমাদের খুব তাড়াতাড়ি উত্তরে পৌঁছে দেয়, আর অন্যটা আমাদের বিষয়টাকে একেবারে ভেতর থেকে বুঝতে সাহায্য করে। তো চলুন আজ এই দুটো পথের মধ্যে আসলে তফাৎটা কোথায় সেটা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, ধরুন তো পরীক্ষার হলে আপনার সামনে ঠিক এই প্রশ্নটা এসেছে। ছবিতে দেখা যাচ্ছে রবিন আর জনি একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে। এখন জনি একটা শব্দ করার পর নিজে তার প্রতিধ্বনিটা শুনতে পেল না, কিন্তু তার ঠিক 1 মিটার পিছনে যে রবিন দাঁড়িয়েছিল সে কিন্তু শব্দটা পরিষ্কার শুনতে পেল। তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে, রবিন আর পাহাড়ের মধ্যে আসল দূরত্বটা কত? আর এই সমস্যাটা সমাধান করার জন্যই কিন্তু দুটো একেবারে আলাদা রাস্তা আছে। এখান থেকে আমাদের আজকের আলোচনাটা দুটো দিকে ভাগ হয়ে যাবে। চলুন তাহলে প্রথম রাস্তাটা কি সেটা দেখি, মানে যেটা আমাদের সোজা উত্তরটা বের করে দেবে। এই পদ্ধতিটা কিন্তু বেশ কাজের, বিশেষ করে যখন খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট দরকার। এই পথে আমরা কি করব? আমরা কিছু জানাশোনা স্টেপস আর ফর্মুলা ব্যবহার করব। এখানে মূল ফোকাসটাই হলো ঠিকঠাকভাবে পদ্ধতিটা ফলো করে একদম নিখুঁত উত্তরটা বের করে আনা। এই যে স্লাইডে একবার দেখুন, পুরো সমাধানটা কিন্তু ধাপে ধাপে করে দেওয়া আছে। প্রথমে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের গতি কত সেটা বের করা হয়েছে। এরপর প্রতিধ্বনির যে খুব পরিচিত একটা সূত্র আছে না, 2D = VT, সেটা ব্যবহার করা হয়েছে। ব্যাস, এই সূত্র থেকেই জনির দূরত্ব মানে ডি এর মানটা বেরিয়ে এলো। আর শেষে যেহেতু রবিন 1 মিটার পেছনে ছিল, তাই ওই দূরত্বের সাথে আর 1 মিটার যোগ করে রবিনের ফাইনাল পজিশনটা বের করা হলো। এবং ভোলা, একদম কাটায় কাটায় একটা উত্তর আমরা পেয়ে গেলাম, 18.43675। তো এই পদ্ধতিটা যে কাজ করে তাতে তো কোনো সন্দেহ নেই, তাই না? কিন্তু কথা হচ্ছে, শুধু উত্তরটা পেয়ে গেলেই কি সব হয়ে গেল? মানে শুধু উত্তরটা বের করতে পারাকেই কি আসল শেখা বলা যায়, নাকি এর চেয়েও বড় কিছু আছে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের দ্বিতীয় পথে মানে অন্য রাস্তাটার দিকে নিয়ে যাবে। তো চলুন এবার আমরা একদমই অন্যরকম একটা ফিলসফি বা শিক্ষা দর্শন দেখব। এই রাস্তাটা কিন্তু উত্তরের থেকে বোঝার ওপর অনেক বেশি জোর দেয়। চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। এই স্লাইডের কথাটা একবার খেয়াল করে দেখুন। না বুঝে মুখস্থ করার অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে। মানে একদম পরিষ্কার কথা, শেখার মূল ভিত্তিটা হওয়া উচিত বোঝা, কোনোভাবেই মুখস্থ করা নয়। আর এই দর্শনটাই বলে, না বুঝে শুধু ফর্মুলা মুখস্থ করতে থাকলে আমাদের ভেতরের প্রতিভাটাই একসময় নষ্ট হয়ে যায়। তার মানে কি, এখানকার মূল আইডিয়াটা কিন্তু শুধু একটা অঙ্ক মিলিয়ে দাও না, বরং এমন একটা কনসেপচুয়াল ফাউন্ডেশন বা ধারণার ভিত্তি তৈরি করা, যেটা দিয়ে শুধু এইটা না, এই ধরনের যে কোনো সমস্যার মূল ব্যাপারটা বোঝা যায়। তো এই যে আমরা বলছি ভিত্তি তৈরি করা, এটার মানেটা আসলে কি? এটা মুখস্থ করার থেকে ঠিক কতটা আলাদা? চলুন পরের স্লাইডে দেখি এই ভিত্তিটা আসলে কিভাবে তৈরি হয়। এই স্লাইডে একটু দেখুন, এই পদ্ধতিতে শেখার প্রসেসটা কতখানি ডিটেলড। এখানে কিন্তু শুধু ফর্মুলা নিয়ে আলোচনা নেই, বরং প্রতিটা কনসেপ্ট ধরে ধরে আলোচনা করা হয়। বাস্তব জীবনের উদাহরণ, নানা রকম গল্প, ছবি এগুলো ব্যবহার করা হয়। আবার আমরা সচরাচর যে ভুলগুলো করি সেগুলোর জন্য সতর্কতা সেকশনও আছে। আর সব মিলিয়ে প্র্যাকটিসের জন্য তো অনেক সমস্যা দেওয়া হয়ই। এই সব কিছু মিলেই কিন্তু একটা গভীর বোঝাপড়া তৈরি হয়। এই স্লাইডটা দেখুন, দুটো পথের পার্থক্যটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। একদিকে মুখস্থ করার পদ্ধতি, যেটা আমাদের শুধু নির্দিষ্ট কিছু স্টেপস ফলো করিয়ে একটা সমস্যার সমাধান দেয়, আর অন্যদিকে বোঝার পদ্ধতি, যেটা আমাদের মূল নীতিটা শিখিয়ে দেয়, আর সেটার জোরে আমরা যে কোনো ধরনের সমস্যাই সমাধান করতে পারি। তাহলে আমরা কোনটা বেছে নেব? কোনটা বেশি জরুরি, চটজলদি উত্তর পেয়ে যাওয়া নাকি লম্বা সময়ের জন্য জ্ঞান তৈরি করা? আসল লক্ষ্যটা কি হওয়া উচিত? চলুন আমাদের আলোচনার একদম শেষ ধাপে চলে যাই। ব্যাপারটা তাহলে অনেকটা এরকম দাঁড়াচ্ছে, তাই না? প্রথম পদ্ধতিটা আমাদের হাতে একটা মাছ তুলে দিচ্ছে, কিন্তু দ্বিতীয় পদ্ধতিটা আমাদের মাছ ধরাটাই শিখিয়ে দিচ্ছে। একটা রাস্তা আমাদের শুধু একটা পরীক্ষার প্রশ্নের উত্তর দিচ্ছে, আর অন্যটা ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জের জন্য আমাদের তৈরি করে দিচ্ছে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? শুধু সঠিক উত্তরটা খুঁজে বের করা, নাকি এমনভাবে বিষয়টাকে জানা যাতে আমরা নিজেরাই নতুন নতুন সঠিক প্রশ্ন করতে শিখি? আমাদের শেখার দর্শনটা আসলে কেমন হওয়া উচিত?
এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?